আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের মাঝে নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব। তার আগে আমরা প্রশ্নটি দেখে নেব। এখানে দুইটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটি হলো, ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো, স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখো। জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। এখন আমরা প্রথম প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করব। তার আগে আমরা প্রথম প্রশ্নটি কী ছিল তা দেখে নেব। ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প ও আগ্নেয়গিরির কারণ ও ফলাফল বর্ণনা করো। প্রথম প্রশ্নটির উত্তর, ভূমিকম্প। সাধারণ অর্থে ভূমিকম্পের কোনো অংশ যদি আকস্মিক কারণে অল্প সময়ের জন্য কেঁপে ওঠে বা দুলে ওঠে তাকে ভূমিকম্প বলা হয়। নির্দিষ্টভাবে বলা যায়, ভূ অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এই আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। ভূমিকম্পের কারণ দুই ধরনের। একটি হলো প্রাকৃতিক কারণ, অপরটি হলো মানুষের ক্রিয়াকলাপজনিত কারণ। প্রাকৃতিক কারণ ভূপৃষ্ঠজনিত। আমাদের ভূপৃষ্ঠ অনেকগুলো প্লেটের সমন্বয়ে গঠিত। এই প্লেটগুলো একটি আরেকটি থেকে আলাদা থাকে ফল্ট বা ফাটল দ্বারা। এই প্লেটগুলোর নিচেই থাকে ভূ অভ্যন্তরের সকল গলিত পদার্থ। কোনো প্রাকৃতিক কারণে এই গলিত পদার্থগুলোর স্থানচ্যুতি ঘটলে প্লেটগুলোরও কিছুটা স্থানচ্যুতি ঘটে। এ কারণে একটি প্লেটের কিছু অংশ অপর প্লেটের তলায় ঢুকে যায়, যার ফলে ভূমিতে কম্পন সৃষ্টি হয়, আর এই কম্পনই ভূমিকম্প রূপে আমাদের নিকট আবির্ভূত হয়। আগ্নেয়গিরিজনিত। কখনো কখনো আগ্নেয়গিরির বিস্ফোরণ ও গলিত লাভা উৎক্ষিপ্ত হবার কারণে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। শিলাচ্যুতিজনিত। কোনো কারণে পাহাড় পর্বত হতে বৃহৎ শিলাখণ্ড ভূত্বকের উপর ধসে পড়ে ভূমিকম্প হয়। তাপ বিকিরণ। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হয়ে পড়লে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়। ভূগর্ভস্থ বাষ্প। নানা কারণে ভূগর্ভে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ক্রমাগত বৃদ্ধি পেলে তা ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেয়, ফলে প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয় এবং ভূমিকম্প সৃষ্টি হয়। হিমবাহের প্রবাহে। কখনো কখনো প্রকাণ্ড হিমবাহ পর্বতগাত্র হতে হঠাৎ নিচে পতিত হয়। এতে ভূকম্প কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। ভূমিধস। পাহাড়ি এলাকায় ভূমিধসের ফলে ভূমিকম্প সৃষ্টি হতে পারে। উল্কাপাত। পৃথিবীর ওপর যদি বড় আকারে কোনো উল্কা এসে পড়ে তবে ভূমিকম্প হতে পারে। মানুষের ক্রিয়া। পারমাণবিক বোমা বিস্ফোরণ। এর ফলে বিরাট এলাকা জুড়ে ভূমিকম্প হতে পারে। নদী, বাঁধ ও জলাধারে ভূমিকম্প। দুর্বল শিলাযুক্ত স্থানে বাঁধ বা জলাশয় নির্মাণ করলে সেখানে শিলাস্তরে চ্যুতি ঘটতে পারে ও ভূমিকম্প হতে পারে। ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলে অনেক সময় নদ নদীর গতি পরিবর্তন হয় বা কখনো কখনো বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের ফলে হঠাৎ করে সমুদ্র উপকূল এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। ভূত্বকে চ্যুতি ঘটে, ফাটল হয়। পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে, বলিত পর্বত সৃষ্টি হয়। পাহাড়ে ধস নামে। হিমানি সম্প্রপাত ঘটতে পারে। নদী শুকিয়ে যেতে পারে। ভূমিরূপের পরিবর্তন হয়, জমি বসে গিয়ে জলাভূমি সৃষ্টি হতে পারে। ভূমিকম্পের ফলে সমুদ্রের উপকূল উঁচুতে উঠে যায়, অনেক দ্বীপ সমুদ্রের গভীরে চলে যায়। আগ্নেয়গিরি। ভূত্বকের সর্বত্র শিলাস্তর একই প্রকৃতির নয়। শিলাস্তরের গভীরতার মধ্যেও রয়েছে ভিন্নতা। যদি কোনো কারণে ভূগর্ভস্থ প্রবল চাপে দুর্বল শিলাস্তর ফেটে গিয়ে ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত ছিদ্রপথের সৃষ্টি হয়ে ভূগর্ভস্থ বাষ্প, গলিত ধাতব পদার্থ, উত্তপ্ত পাথরখণ্ড, কর্দম, ছাইভস্ম ইত্যাদি যখন প্রবল বেগে ভূপৃষ্ঠে নির্গত হয় তখন তাকে আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের কারণ। প্রথমত, ভূত্বকে দুর্বল স্থান বা ফাটলের কারণে সহজেই সুড়ঙ্গের সৃষ্টি হয়ে অগ্ন্যুৎপাত ঘটতে পারে। দ্বিতীয়ত, ভূগর্ভে ক্রমবর্ধমান সঞ্চিত বাষ্পরাশি সর্বদা বাইরে আসতে চায়, ফলে ভূত্বকের তলদেশে প্রবল ঊর্ধ্বচাপ পড়ে। ফলে উপরিস্থিত ভূত্বক নিম্নস্তরে কঠিন শিলার উপর যে চাপ দেয় তা বহুগুণে কমে যায়। এ দুই উপায়ে কঠিন শিলার উপর চাপ হ্রাস পাওয়ায় কঠিন শিলা তরল অবস্থায় পরিণত হয়। ভূ অভ্যন্তরে পানির প্রবেশ
ভূত্বকের ফাটল দিয়ে প্রবেশ করলে অগ্ন্যুৎপাত ঘটে। ভূগর্ভের চাপ বৃদ্ধি পেলে অগ্ন্যুৎপাত ঘটতে পারে। ভূগর্ভে নানা প্রকার রাসায়নিক ক্রিয়ার ফলে তাপ বৃদ্ধি পায় এবং গ্যাসের সৃষ্টি হয়। ভূ অভ্যন্তরের পদার্থগুলো উত্তপ্ত হয়ে চাপের সৃষ্টি করে এবং অগ্ন্যুৎপাত ঘটে। ভূ অভ্যন্তরস্থ তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে অগ্ন্যুৎপাত ঘটে। অনেক সময় ভূ আন্দোলনের ফলে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। ভূপৃষ্ঠ সর্বদা তাপ বিকিরণ করে শীতল ও সংকুচিত হচ্ছে। এতে ভূত্বকে ভাঁজের সৃষ্টি হয়, চাপ হ্রাস পায় এবং ভূত্বক ফেটে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। আগ্নেয়গিরির ফলাফল: অনেক সময় আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি হয়। সমুদ্রের তলদেশেও বহু আগ্নেয়গিরি আছে। এগুলো লাভা সঞ্চিত হয়ে দ্বীপের সৃষ্টি হয়। এভাবে প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপ সৃষ্টি হয়েছে। এটি পৃথিবীর বৃহত্তম আগ্নেয়দ্বীপ। আগ্নেয়গিরির ফলে ভূপৃষ্ঠের কোনো অংশে গভীর গহ্বরের সৃষ্টি হয়। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি জমে হ্রদের সৃষ্টি করে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে অনেক সময় ভূগর্ভ থেকে নির্গত লাভা, শিলাদ্রব্য প্রভৃতি দীর্ঘকাল ধরে একই স্থানে সঞ্চিত হয়ে পর্বতের সৃষ্টি করে। এ জাতীয় পর্বতকে আগ্নেয় পর্বত বলে। ইটালির ভিসুভিয়াস এ জাতীয় আগ্নেয়গিরির একটি উদাহরণ। অনেক ক্ষেত্রে আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে নিম্ন সমভূমির সৃষ্টি করে। উত্তর আমেরিকার গ্রেক নদীর লাভা সমভূমি এ জাতীয় আগ্নেয় সমভূমির উদাহরণ। দ্বিতীয় প্রশ্নটি ছিল, স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখো। জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। 2 নং প্রশ্নের উত্তর: স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি: কোনো বছরের জন্মিত সন্তানের মোট সংখ্যা ডিভাইডেড বাই বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা গুণ 1000। প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব: জনসংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের চাহিদাও তত বাড়বে। এতে প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়বে। বাড়তি চাহিদার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং ভূমি ইত্যাদির ঘাটতি দেখা দেবে। জনসংখ্যা বৃদ্ধি পেলে সরাসরি চাপ পড়বে ভূমির উপর। বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণের জন্য ভূমির প্রয়োজন, কিন্তু ভূমি সীমিত হওয়ার মানুষ বনায়ন উজাড় করে বাসস্থান তৈরি করছে। বাড়তি শস্য উৎপাদন এবং পশুপালনের জন্য মানুষ বন উজাড় করছে। বনায়ন ধ্বংসের ফলে বাস্তুসংস্থানের পরিবর্তন হয়, জীবের আবাসস্থল ধ্বংস হয় এবং এতে অনেক জীবজন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় এবং ভূমিধস হয়। কৃষিক্ষেত্রে উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং অধিক খাদ্য উৎপাদনের জন্য রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করা হয়। রাসায়নিক সার ও কীটনাশক অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি দূষিত হচ্ছে। জমিতে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক সার বৃষ্টির পানির দ্বারা পুকুর, খাল, বিল, নদ নদীর পানিতে গিয়ে মিশে পানি দূষিত করে। জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন এবং কারখানায় পণ্য তৈরি হয়। মানুষ যাতায়াতের জন্য যানবাহনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে। কলকারখানা ও যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস বায়ু দূষিত করছে। এর ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং অ্যাসিড বৃষ্টি হচ্ছে। অতএব বলা যায়, অতিরিক্ত জনসংখ্যার ফলে প্রাকৃতিক সম্পদের উপর বিরূপ প্রভাব ফেলেছে এবং ব্যবহারের জন্য প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমে যাচ্ছে।